দিন পেরিয়ে রাত নেমেছে, আর সেই রাতের নিকষ কালো অন্ধকার নেমে এসেছে শাহরিয়ার পরিবারে। শহরের সবচেয়ে আলো ঝলমলে এই হাসপাতাল ভবনের নির্দিষ্ট দুটি আইসিইউতে তখনও নিঃশব্দে লড়াই করে চলেছে জীবন আর মৃত্যুর সঙ্গে, দুটো ভালোবাসার মানুষ। নিচের তলার আইসিইউ, সেখানে শুয়ে আছে মায়া তালুকদার, নিঃসার, স্তব্ধ। আর তার ঠিক উপরেই, ওপরতলার আইসিইউতে নিথর হয়ে শুয়ে আছে আরমান শাহরিয়ার, যাকে বাঁচানোর সম্ভাবনা ডাক্তাররা মাত্র 10% বলেছে। আর 10%, এর মানে তো প্রায় না থাকারই সমান। শাহরিয়ার পরিবারের মানুষগুলোর শ্বাস যেন এখন হাসপাতালের কাছের দেয়ালেই আটকে আছে। কারও চোখে এখন আর পানি নেই, কিভাবে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে সবার। শুধু দীর্ঘ নিঃশ্বাস, নিস্তব্ধতা আর ব্যথা মেশানো দৃষ্টি ঘুরে ঘুরে আটকে আছে হাসপাতালের করিডোরে। ডাক্তারদের চোখে স্পষ্ট উদ্বেগ আর ক্লান্তির ছাপ। সিস্টেমে আরমানের রক্তচাপ কখনো হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ কমে যাচ্ছে। ওর শরীরটা যেন আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না। কিন্তু তবুও, ডাক্তাররা তাদের চেষ্টায় কোনো কমতি রাখেনি। কারণ আরমানের চোখের পাতায় তখনও একটু সাড়া ছিল, যেন সে বলছে, আমি বাঁচতে চাই, ফিরতে চাই মায়াবতীর কাছে। বলতে চাই না বলা কথাগুলো। ওদিকে, নিচতলার আইসিইউ রুমের সামনে এখনও বসে আছে আবির আর ছোট আম্মু। মায়ার শরীরে যে ভয়ঙ্কর ড্রাগস পাওয়া গেছে, আরমান মায়াকে ধাক্কা দেওয়ায় মায়ার মাথা গিয়ে বাড়ি খাই রাস্তার পাশে থাকা ছোট পুলে। ভয়ঙ্কর রকমের আঘাত লেগেছে মায়ার মাথায়। ব্লাড লসের পরিমাণটাও অনেকটা বেশি। তার উপর ভয়ঙ্কর ড্রাগস, আর ওই ভয়ঙ্কর ড্রাগসের প্রভাবেই হয়েছে মিসক্যারেজ। মেয়েটা এরপর কতটা নিতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ডাক্তারদের। রক্তের মধ্যে পাওয়া ড্রাগস, পরীক্ষার জন্য বড় ল্যাবে পাঠানো হয়েছে। মায়ার বিষয়ে এখনও সিউরভাবে কিছু বলেনি ডাক্তাররা। ছোট আম্মুর মুখে কোনো ভাষা নেই। একদিকে আরমান আবার আর একদিকে নিজের মেয়ের সমতুল্য মায়া, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে আছে উনি আইসিইউ এর দিকে। আবির চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে, ঠোঁট নড়ছে ধীরে ধীরে। যেন সে উপরওয়ালার কাছে দোয়া করছে, আরমান আর মায়া ফিরে আসুক। ড্যাশ ড্যাশ ড্যাশ। উপরে, ডাক্তারদের চিৎকারে আইসিইউ কেঁপে উঠছে। সিস্টোলিক প্রেশার ড্রপ করছে। সিপিআর 1, 2, 3, ক্লিয়ার। পুনরায় চেষ্টা। আরেকবার ইলেকট্রিক শক দেওয়া হলো। হঠাৎ এক মুহূর্তে মনিটরের স্ক্রিনে একটা ছোট্ট স্পাইক। তারপর, একটানা হার্টবিট। খুব দুর্বল, খুব কাঁপা কাঁপা, কিন্তু জীবিত। সেই একটানা শব্দ যেন পুরো হাসপাতাল ভবনে আলো জ্বেলে দিল। ডাক্তার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, হি ইজ ব্যাক, হার্টবিট ইজ স্টেবিলাইজিং, আনবিলিভেবল। কেউ বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটির বাঁচার চান্স ছিল মাত্র 10%, তাকে তারা ফিরিয়ে এনেছে। না, শুধু তারা না, মানুষটির বেঁচে থাকার প্রবল ইচ্ছা, তার প্রিয় মানুষটির প্রতি অসম্পূর্ণ টানটাই তাকে বাঁচিয়ে তুলেছে। সবথেকে বড় কথা, উপরওয়ালা তার হায়াত রেখেছে। চোখ দুটো এখনও পুরোপুরি খুলেনি আরমান, তবে তার শরীর সাড়া দিচ্ছে ডাক্তারদের চিকিৎসায়। আরমান ফিরে এসেছে। মৃত্যুর মুখ থেকে ফিরেছে সে, মায়ার স্পর্শহীন ভালোবাসার ডাকে সাড়া দিয়ে। যার ভালোবাসা ছিল না কথায় বলা, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে লেখা। এখন অপেক্ষা শুধু, চোখ মেলে তাকানো, আর সেই কথাগুলো, যা বলা হয়নি এখনও। আর ঠিক তখনই নিচের তলার আইসিইউ থেকেও খবর আসে, মায়া এখন স্থিতিশীল। অবচেতন হলেও বিপদমুক্ত। কিন্তু কিছু একটা নিয়ে ভীষণ চিন্তিত ডাক্তাররা, মায়ার জ্ঞান ফিরেলেই সবকিছু জানাতে পারবে। আবির ছোট আম্মুর দিকে তাকাল। মুখে কোনো কথা নেই, শুধু মনে মনে ভাবল, এরা দুজন একে অপরের জন্যই বেঁচে আছে। পরের দিন ভোরবেলা, এখনও আইসিইউতেই আছে আরমান। পরনে হাসপাতালের পোশাক, একটা পায়ে এবং হাতে প্লাস্টার করা। মুখে অক্সিজেন মাস্ক, শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ। ধীরে ধীরে চোখের পাতা কিছুটা কেঁপে উঠল ওর। হাতের আঙুলগুলো নড়ে উঠল। জ্ঞান ফিরছে আরমানের। কিন্তু এই রুমে এখন কেউ নেই। আরমানের পরিবারের সবাই এখন একটু পাশের একটা ফাঁকা কেবিনে রেস্ট নিচ্ছে। ওরা আরমানকে দেখেছে দূর থেকেই। ডক্টর জানিয়েছে, আরমানের জ্ঞান ফিরলে আবারও একবার চেক আপ করে নর্মাল কেবিনে শিফট করা হবে। হঠাৎই আরমান চোখ খুলল, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু মনে পড়েছে। মায়া, ওর মায়াবতী ঠিক আছে তো? জ্ঞান ফেরার সাথেই সাথেই প্রথমে এটাই ওর মনে প্রশ্ন জাগল। চেষ্টা করল হাত পা নড়ানোর, কিন্তু পারল না। নিজের শরীরটাকেই নিজের কাছে ভীষণ ভারী লাগছে ওর।
চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাল। বুঝল ও এখন হাসপাতালে। এরপর হঠাৎই ভালো হাতটা দিয়ে অক্সিজেন মাস্ক খুলে ফেলল, ধরফর করে উঠে বসল বেডের উপর। আর সাথে সাথেই ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল ও। শ্বাস নিচ্ছে বড় বড় করে। পুরো শরীর মনে হচ্ছে ব্যথায় ভেঙে যাচ্ছে। কিন্তু না, ওর এভাবে বসে থাকলে হবে না। খোঁজ নিতে হবে মায়াবতীর। মায়া কি ঠিক আছে? আরমানের একটা হাত ভেঙে গেছে, আর একটা হাতে সামান্য কাটা ছেঁড়ার জন্য ব্যান্ডেজ করা। সেই ভালো হাতটাতেই লাগানো ছিল স্যালাইনের ক্যানোলা। ওই হাতটা তুলে নিয়ে গেল প্লাস্টার করা হাতটার কাছে। একটানে স্যালাইনের পাইপ টেনে ছিঁড়ে ফেলল। সাথে সাথে টপটপ করে রক্ত পড়তে শুরু হল। কিন্তু ওর সেই দিকে কোনো ধ্যান নেই। তখনও শ্বাস নিচ্ছে বড় বড় করে। এরপর তাড়াহুড়ো করে নামতে চাইল বেড থেকে, একটা পা প্লাস্টার করা, পড়ে যেতে নিল কিন্তু বেড ধরে নিজেকে সামলে নিল। মেঝেতে পা রাখতেই পুরো শরীর দিয়ে একটা ব্যথার চোরা স্রোত বয়ে গেল যেন। মাথা ঘুরে উঠল, কিন্তু না, তবুও থামল না ও। ভাঙা পা নিয়েই খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে এলো আইসিইউ থেকে। দেওয়াল ধরে দাঁড়িয়ে গেল ও। ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছে। তবুও থেমে থাকলে চলবে না। টলমলে পায়ে মাতালের মতো এগিয়ে গেল। তখনই ছুটে এলো দুজন তরুণ নার্স। আরমানকে ধরতে চাইল। এ কি স্যার, আপনি এভাবে উঠে এসেছেন কেন? আপনার শরীরের অবস্থা ভালো না। আরমান ওদেরকে থামিয়ে দিয়ে রাগী চোখে তাকাল। দেওয়াল ধরে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করল, মায়া কোথায়? প্লিজ স্যার, আপনার অবস্থা ভালো নয়। এভাবে থাকলে আরও ক্ষতি হবে আপনার। বলেই ছেলেটি এগিয়ে গেল আরমানকে ধরার জন্য। আরমান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভয়ঙ্কর গলায় হুঙ্কার ছাড়ল, আমি প্রশ্ন করেছি মায়া কোথায়? আমার সাথে তাকেও নিশ্চয় হসপিটালে নিয়ে আসা হয়েছে। কোথায় আমার স্ত্রী? এই অবস্থাতেও আরমানের গম্ভীর গলায় বলা কথাগুলো যেন ভিতর কাঁপিয়ে দিল দুই তরুণের। আরমানের চোখ লাল হয়ে আছে। কেমন যেন ভয়ঙ্কর লাগছে ওকে। ওখানে থাকা একজন নার্স ভীতু গলায় বলল, নিচের তলায় আছেন উনি। জেনারেল কেবিনে দেওয়া হয়েছে ওনাকে। আরমান আর ওখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করল না। আবারও টলমল পায়ে এগিয়ে গেল। সামনেই ওর চোখে পড়ল সিঁড়ি। ভাঙা পা নিয়েই সেই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করল। কিন্তু দুর্ভাগ্যবশত এই শরীর নিয়ে সামলাতে পারল না নিজেকে। মুখ থুবড়ে পড়ে গেল সিঁড়িতেই, আর তারপর গড়াতে গড়াতে একেবারে নিচের তলায় গিয়ে পড়ল। পিছনে সেই নার্স দুটো ছুটে আসছে। ওরা তাড়াতাড়ি এসেও কিছু করতে পারল না, এর মধ্যে যা হওয়ার হয়ে গেছে। আরমান এত কিছুর পরেও উঠে বসার চেষ্টা করছে। নার্স দুটো ছুটে এসে আরমানকে ধরে উঠিয়ে বসাল। আরমানের অবস্থা দেখে ঘাবড়ে গেল দুজন। আঘাত পাওয়া শরীরে আবারও আঘাত লেগেছে। কপালের কাছটা কেটে গেছে, ব্যান্ডেজ করা জায়গাগুলো থেকে আবারও তাজা রক্ত বেরিয়ে এলো। কপালে কেটে যাওয়া জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে ঠিক চোখের কাছে। এত কিছুর পরেও আরমানের কোনো ভাবান্তর নেই। ও আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তাই নার্স দুটো ওকে উঠে দাঁড়াতে সাহায্য করল। এরপর আরমান উঠে দাঁড়িয়ে আবারও কোনোরকমে দেওয়াল ধরে ধরে টলমল পায়ে প্লাস্টার করা পাটা টেনে টেনে এগিয়ে যেতে শুরু করল। পাগলের মতো একের পর এক কেবিনের দরজা ধাক্কা দিয়ে খুলতে শুরু করল। আপ্রাণ চেষ্টা মায়াবতীকে খুঁজে বের করার। মুখে বিড়বিড় করছে, মায়া কোথায়? আমার মায়াবতী, আমার মায়াবতী ঠিক আছে তো? পিছন থেকে আরমানের বাবা, চাচা, মা সবাই ছুটে আসছে। আরমানকে থামতে বলছে, কিন্তু কারোর কোনো কথা আরমানের কানে ঢুকছে না। দূর থেকে আবির এই দৃশ্য দেখে চমকে উঠল। ছুটে এসে আরমানকে জড়িয়ে ধরল। আরমান থেমে গেল, আহত লাল চোখে তাকালো আবিরের দিকে। গলা থেকে বেরিয়ে এলো মাত্র দুটো বাক্য, আমার মায়াবতী কোথায় আবির? ও ঠিক আছে তো? আবিরের চোখ ছলছল করছে। ছুটে এসেছে আরমানের পরিবারের সবাই। আরমানের মাও ছেলের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। আরমান শুধু একবার অনুভূতি শূন্য দৃষ্টিতে তাকালো নিজের মায়ের দিকে। সাবিনা বেগম কাঁদতে কাঁদতে বলল, কেন এমন পাগলামি করছিস বাবা? মায়া ঠিক আছে, তুই একটু শান্ত। হঠাৎই মিসেস মুঞ্জিলা বেগমের বলা কথাটা সবার কানে ঝংকার তুলল যেন, একটা চরিত্রহীন মেয়ের যেন এত পাগলামি সাজে না। আরমান রক্ত লাল চোখে তাকালো উনার দিকে। মুঞ্জিলা বেগম আরমানকে এভাবে তাকাতে দেখে মুখ বেঁকিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? কার না কার বাচ্চা এতদিন পেটে নিয়ে ঘুরছিল তার ঠিক নেই। ওই সব মেয়েকে তো চরিত্রহীনই বলে। এরপর উনি আবিরের দিকে তাকিয়ে বলল, কি ভেবেছিলে কেউ জানতে পারবে না? সত্যি কথা কোনোদিন চাপা থাকে না।
আমি ঠিকই শুনেছি ডক্টরের কথাগুলো। এতদিন কার না কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিল, কিন্তু এখন সেই বাচ্চা নাকি আবার নষ্ট হয়ে গেছে। এই ধরনের পাপ কাজ করলে চরিত্রহীন মেয়েদের সাথে এমনই হয়। আচ্ছা, তুমি এই কথা সবার থেকে লুকাতে চাইছিলে কেন? ওই চরিত্রহীন মায়া তো খুব আবির ভাইয়া। আবির ভাইয়া করত তোমার সাথে আবার রাত কাটিয়ে পেট বাঁধ। যেই নোংরা কথাটা উনি বলতে যাচ্ছিলেন সেটা আর শেষ পারলেন না উনি। কথাটা শেষ করার আগেই আরমান নিজেকে আবিরের থেকে ছাড়িয়ে দেওয়ালের সাথে গলা চেপে ধরলেন মুঞ্জিলা বেগমের। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাকি সবাইও ভীষণ অবাক হয়েছে মুঞ্জিলা বেগমের বলা কথাগুলো শুনে। সবার চোখে মুখে বিস্ময় ছাপ। আরমান হুঙ্কার দিয়ে বলে উঠল, আমার মায়াবতীর নামে আর একটাও বাজে কথা বললে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলব। আমার মায়াবতী চরিত্রহীন নয়, আমার মায়াবতী পবিত্র। আমার মায়াবতীকে আপনার ওই অপবিত্র মুখ দিয়ে আর একবার চরিত্রহীন বললে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। আরমান যেই হাত দিয়ে মুঞ্জিলা বেগমের গলা চেপে ধরেছে সেই হাত থেকে বেরিয়ে আসা রক্ত ওনার শরীর ভিজিয়ে দিচ্ছে। সবাই চেষ্টা করছে আরমানকে থামানোর। মুঞ্জিলা বেগমের অবস্থা ইতিমধ্যে খারাপ হয়ে গেছে। চোখ দিয়ে পানি পড়ছে নিঃশব্দে। জিভ বেরিয়ে এসেছে অনেকটা। মিসেস সাবিনা বেগম, আরমান ছেড়ে দে বাবা, উনি মারা যাবে তো। আর উনি ঠিকই বলেছে, আমিও শুনলাম মায়া প্রেগন্যান্ট ছিল। চরিত্রহীন না হলে মায়ার পেটে বাচ্চাটা কোথা থেকে এলো? সব হয়েছে ওই মেয়ের জন্য। আজ ওর জন্যই তোর এমন অবস্থা। আরমান মিসেস মুঞ্জিলা বেগমকে ছিটকে ফেলে দিয়ে রক্ত লাল চোখে ওর মায়ের দিকে তাকাল। গর্জে উঠল ওর মাকে উদ্দেশ্য করে, জাস্ট শ্যাট আপ মমো। তুমিও যদি আমার মায়াবতীর নামে চরিত্রহীনের ট্যাগ লাগাও তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। আমার মায়াবতী চরিত্রহীন নয়, ও পবিত্র। মায়ার পেটে থাকা বাচ্চাটা ছিল আমার। ওটা আমার অস্তিত্ব, আমার রক্ত, আমার হালাল সম্পদ, যেটাকে আমি রক্ষা করতে পারলাম না। মেঝেতে ধপ করে বসে পড়ল আরমান। কেউ কখনো তাকে এভাবে ভেঙে পড়তে দেখেনি। যে মানুষটা ছিল পাথরের মতো গম্ভীর, সেই মানুষটাই আজ কান্নার ঢেউয়ে ভেসে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, মুখে মুখে বিস্ময়, সবাই যেন ভুলে গেছে এই মানুষটাও ভাঙতে পারে। আবির আরমানের কাছে বসে ওকে ধরল দাড়ি। আরমান অসহায় চোখে তাকালো আবিরের দিকে, ভাঙ্গা গলায় বলল, প্লিজ আবির, একবার নিয়ে চল না আমায় মায়ার কাছে। জানিস ভীষণ কষ্ট হচ্ছে আমার, কিন্তু এই শারীরিক কষ্টের থেকেও হৃদয়ের দহন অনেকটা বেশি। এই চোখ ভীষণভাবে তৃষ্ণার্ত, এক পলক মায়াবতীকে দেখার জন্য। এই হৃদয় ভীষণভাবে ব্যাকুল, মায়াবতীর স্পর্শ পাওয়ার জন্য। আমি যে আর পারছি না। বিশ্বাস কর, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আর আমার অস্তিত্বটাও কি সত্যিই বিলীন হয়ে গিয়েছে? আরমানের এমন ভাঙা কণ্ঠে উচ্চারিত আকুলতা শুনে আবির আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখ বেয়ে নেমে এলো নিঃশব্দ অশ্রু। ধীরে ধীরে উঠে দাঁড় করালো আরমানকে। পাশেই থাকা একটা চেয়ারে বসালো ওকে। আবির, মায়া এখন ঠিক আছে আরমান। তোকে নিয়ে যাব আমি ওর কাছে। কিন্তু তুই একবার নিজের দিকে তাকিয়ে দেখে। তোকে যদি মায়া এইভাবে দেখে তাহলে ও আরও কষ্ট পাবে। তুই কি চাস মায়া আরও বেশি কষ্ট পাক? আরমান বাচ্চাদের মতো দুই দিকে মাথা নাড়াল। আবিরও আবারও বলল, 5 মিনিট এখানে চুপটি করে বসে থাক। কথা দিচ্ছি আমি তোকে নিয়ে যাব মায়ার কাছে। আবির কথাটা বলেই ডক্টরের দিকে ইশারা দিল। আরমানের চিকিৎসা করা ডক্টরাও ছুটে এসেছে খবর শুনে। ডক্টর, নার্স ও আরও কিছু পাবলিক লোকে ভরে আছে করিডোরটা। সবাই হতভম্ব, শক্তপোক্ত গম্ভীর কাঠখোট্টা মানুষটার এমন গভীর ভালোবাসা দেখে। ডক্টর ও নার্স এগিয়ে এসে আরমানের আবার আঘাত পাওয়া জায়গাগুলো ড্রেসিং করিয়ে দিতে লাগল। অন্য একজন বড় ডক্টর সবাইকে যে যার কাজে ফিরে যেতে বলল। ধীরে ধীরে মানুষে ভর্তি থাকা করিডোর ফাঁকা হল। ডক্টর, কিন্তু উনার এইভাবে থাকাটা রিস্ক হয়ে যায়। রীতিমতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন উনি। যত তাড়াতাড়ি সম্ভব উনাকে বেডে নিতে হবে। আবির, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওকে একবার মায়াকে না দেখালে ওর পাগলামি থামবে না, বরং আরও বেড়ে যাবে। অন্য ডক্টর এবং আরমানের বাবাও সাই দিল আবিরের কথায়। ধীরে ধীরে ওইভাবেই আরমানের আবার আঘাত পাওয়া জায়গাগুলো ড্রেসিং করিয়ে দিল। স্যালাইনের পাইপ টেনে ছিঁড়ে ফেলায় সূচটাও একেবারে বেঁকে গিয়ে হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। সেই জায়গাটাও ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আরমান চোখ বন্ধ করে পেছনের দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে, নির্বাক এক মূর্তির মতো। এত কিছুর পরেও তার মুখ থেকে একটা আহ পর্যন্ত বের হয়নি।
কেবল চোখ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছে উষ্ণধারা। হ্যাঁ, আরমান কষ্ট পাচ্ছে। নিজের করা ভুলের অনুশোচনা তাকে বিদ্ধ করছে। নিয়তি তার ওপর যেন কঠিনতম এক আঘাত হেনেছে। মায়াকে যেই কেবিনে রাখা হয়েছে, সেই কেবিনে আবির আরমানকে নিয়ে ধীরে ধীরে প্রবেশ করল। আরমান এখন একটা হুইলচেয়ারে বসে আছে। সাথে আরমানের মাও প্রবেশ করল কেবিনে, আর দুইজন ডক্টর। বাকি সবাই বাইরে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ডক্টর এতজনকে একসাথে ঢুকতে নিষেধ করেছে রোগীর কেবিনে। আরমানের হৃদয় মুচড়ে উঠল মায়ার ফ্যাকাশে ও শুকিয়ে যাওয়া মুখটা দেখে। মায়া তখনও নির্জীব। আবির একেবারে মায়ার বেডের পাশে আরমানেকে নিয়ে গেল। আরমান বিড়বিড় করে উচ্চারণ করল, মায়া, আমার মায়াবতী, আমার পিচ্ছি মায়াবতী। আবারও 2 ফোঁটা পানি আরমানের চোখ থেকে গড়িয়ে পড়ল। আরমান ওর ভালো হাতটা রাখল মায়ার এক হাতে। অসহায় গলায় জিজ্ঞাসা করল, ও কি হয়েছে আমার মায়ার? ও এখনও জ্ঞানহীন কেন? মায়ার চিকিৎসা করার ডক্টর বলল, বলছি আপনাকে সব। তবে প্লিজ আপনি বেশি স্ট্রেস নিবেন না। শান্ত হয়ে শুনবেন আমার কথাগুলো। আপনার অবস্থাও ভালো নয়, কিন্তু আপনি যেহেতু কিছুটা জেনেই গেলেন তাই পুরোটা জানাচ্ছি আপনাকে। আরমান অনুভূতি শূন্য চোখে তাকালো সেই ডক্টরের দিকে। উনি বলতে শুরু করলেন, প্রথমত আপনার স্ত্রীকে ড্রাগস দেওয়া হয়েছিল। এক ধরনের ভয়ঙ্কর ড্রাগস। সাধারণত এই ড্রাগস আমাদের দেশে পাওয়া যায় না। আর ওই ড্রাগসের ফলেই আপনার স্ত্রীর মিসক্যারেজ হয়েছে, অ্যাক্সিডেন্টের অনেক আগেই। সম্ভবত 3 সপ্তাহ মতো হবে গর্ভধারণ করেছিলেন উনি। আর ওই ড্রাগসের বিষয়ে জানার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ব্লাড স্যাম্পেল। রিপোর্ট আসলেই বলতে পারব ওই ড্রাগস কেন দেওয়া হয়েছিল উনাকে। আর অ্যাক্সিডেন্টে উনার ব্রেনের হিপ্পোক্যাম্পাস অঞ্চলটি সম্পূর্ণভাবে ড্যামেজড। এই অংশটাই মানুষের মেমোরি রেজিস্ট্রেশন, স্টোরেজ ও রিকল এর মূল কেন্দ্র। পারলে ক্যামেলিয়া ডিসুজা এর সাথে যোগাযোগ করুন। টপ নিউরোসার্জনদের মধ্যে উনি একজন। আরমান অবাক গলায় জিজ্ঞাসা করল, কি বলতে চাইছেন ডক্টর? স্পষ্ট করে বলুন। ডক্টর, স্পষ্ট করে এখন বলা সম্ভব হচ্ছে না। উনার জ্ঞান ফিরলেই বুঝতে পারবেন কেন বলছি কথাগুলো। আর প্লিজ এখানে বেশিক্ষণ থাকবেন না, এতে উনারও ক্ষতি হবে আর আপনারও। কথাগুলো বলেই ডক্টর দুজন বেরিয়ে গেলেন। আরমান আবিরের দিকে তাকিয়ে অসহায় গলায় জিজ্ঞাসা করল, আবির কি বলল ডক্টর? আমি কিছুই বুঝলাম না। আর মায়াকে ড্রাগস দেওয়া হয়েছিল, আর তার ফলেই আমার অনাগত সন্তান দুনিয়ার মুখ দেখতে পেল না। কথাটা বলেই চোখ বন্ধ করে নিল আরমান। এরপর যখন চোখ খুলল তখন ওর চোখে যেন আগুন জ্বলছে। আরমানের বলা কথাগুলো যে কারোর হৃদয় কম্পন সৃষ্টি করবে। কে করেছে এই কাজ? আমি তোকে একদিন সময় দিচ্ছি, এর মধ্যে তাকে আমার সামনে হাজির কর। ছাড়ব না, কিছুতেই ছাড়ব না আমি তাকে। ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তাকে, আর ওই শাস্তি আমি তাকে নিজে দেব। আবির যেই ছেলেটা হাসিখুশি থাকত সব সময়, সেই ছেলেটার গলায়ও আজ গম্ভীর ভাব স্পষ্ট, হুম খুঁজে তো বের করবই তাকে। আর আরও একটা বিষয়, তুই হয়তো খেয়াল করিসনি। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা সুন্দর পরিকল্পনা করে সাজানো হয়েছে। আমি ইতিমধ্যেই খোঁজ লাগাতে শুরু করেছি। তোদের যেখানে অ্যাক্সিডেন্টটা হয় ওখান থেকে সামান্য দূরে সিসিটিভি ক্যামেরা ছিল। রাতের অন্ধকার থাকলেও বজ্রপাতের আলোয় যতটুকু বোঝা গিয়েছে, লরিটা মায়াকে আঘাত করার জন্যই ওর দিকে ধেয়ে আসছিল। এবং ঘটনার পরপরই লরিটা না থেমে বেরিয়ে যায় খুব স্পিডে। আরমান প্রচণ্ড অবাক হল আবিরের কথাগুলো শুনে। অবাক গলাতেই বলল, কিন্তু কে? মায়ার বিষয়ে তো তেমন কেউ জানেই না। আবির, ওটাই তো ভাবনার বিষয় দাঁড়ি। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি বিষয়টা। চল, তোকে তোর কেবিনে যেতে হবে দাঁড়ি। তুই এখনও অনেকটা অসুস্থ, এইখানে এইভাবে থাকা ঠিক নয়। আরমান, প্লিজ আবির কিছুক্ষণ একা থাকতে দে আমাকে ওর কাছে। আবির কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরমানের কাঁধে একবার হাত দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। আরমান ঘুরে তাকালো মায়ার শুকিয়ে যাওয়া মুখটার দিকে দাঁড়ি, মাথায় ব্যান্ডেজ করা। আরমান নিজের কাপা কাপা হাতটা বাড়িয়ে মায়ার পুরো মুখে স্পর্শ করল। অসহায় গলায় কিছুটা অভিযোগের সুরে বলল, কেন মায়াবতী? কেন আর একটু অপেক্ষা করলে না? আমি তো সব ঠিক করে দিতাম। একটু বিশ্বাস রাখা যেত না আমার উপর? কথাটা বলেই আরমান নিজের বলা কথাতেই তাচ্ছিল্য হাসল দাঁড়ি। কিভাবেই বা রাখবে আমার উপর বিশ্বাস? বিশ্বাস রাখার মতো কোনো কাজই তো করিনি আমি। জানি অনেক অনেক ভুল করেছি আমি, কিন্তু দেখো সেই ভুলের শাস্তি এতটাই কঠিন যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগটাও পেলাম না।
আজ নিজের ভুলের জন্য নিজের অস্তিত্বকে হারালাম। এই পর্যায়ে আরমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল দাড়ি। আরমান হাত রাখল অচেতন মায়ার পেটের উপর। এইখানে, ঠিক এইখানে ছিল আমারই এক অংশ। পারলাম না তাকে রক্ষা করতে। তোমার সাথে করা অন্যায়গুলোর জন্য আজ নিয়তি আমায় এইভাবে শাস্তি দিল। কিন্তু নিয়তি কি জানে, আমার সাথে সাথে তোমাকেও শাস্তি দিল। আমি না হয় দোষ করেছিলাম, ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, কিন্তু তুমি তো কোনো ভুল করনি। তাহলে এমনটা কেন হলো? সে কি পারত না আমাদের মাঝে থেকে যেতে? আরমানের চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। বড় বড় করে শ্বাস নিচ্ছে। এই মায়াবতী, চোখ খুলো প্লিজ। আর কতক্ষণ এইভাবে ঘুমিয়ে থাকবে? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো ভীষণ কষ্ট হচ্ছে দাড়ি জ্বলছে বুকের ভিতরটা, ভীষণভাবে জ্বলছে। আমি যে আর পারছি না। আরমান কথাগুলো বলতে বলতে বেডের একপাশে পড়ে থাকে মায়ার হাতের উপর মাথা ঠেকিয়ে দিল। ঠিক তখনই আরমান অনুভব করল মায়ার হাত নড়ছে। ধরফর করে মাথা তুলে সোজা হয়ে বসল আরমান। মায়ার চোখের পাত কাঁপছে। হয়তো এখনই চোখ খুলবে। ধীরে ধীরে মায়া তার চোখ খুলছে। আরমানের চোখে পানি অথচ মুখে হাসি ফুটে উঠল। চিৎকার করে ডাক দিল আবিরকে, আবির, আবির ডক্টরকে ডাক। মায়ার জ্ঞান ফিরছে। আবির দরজার কাছেই ছিল, ওখানে আরমানের পরিবারের সবাইও ছিল। আরমানের ডাকে ভিতরে প্রবেশ করল কয়েকজন। আবির গেল ডক্টরকে ডাকতে। এদিকে মায়া চোখ খুলে চারপাশ দেখছে ফ্যালফ্যাল চোখে। আরমান ওর হাতটা রাখল মায়ার মাথায়। স্নেহের সাথে হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করল আরমান, মায়া, তুমি ঠিক আছো? কোথাও কি কষ্ট হচ্ছে? আরমানের গলার আওয়াজে মায়া তাকালো ওর দিকে। মায়ার মুখে কোনো অনুভূতি নেই, কেমন ফ্যালফ্যাল করে চেয়ে আছে। সামিরা, মায়া আপু, আপু এখন কেমন আছো তুমি? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না, না, এখন আর আপু বলবো না। তুমি তো এখনও আমার ভাবিমণিই আছো। আজকে থেকে আবারও ভাবিমণি বলা স্টার্ট করলাম। মায়া তাকালো সামিরার দিকে, কিন্তু কোনো উত্তর দিল না। এরপর মায়া রুমে থাকা সকলের দিকে তাকালো, তারপর হঠাৎই ধরফর করে উঠে বসল ও। এরপর মায়া বেডের এক কোণে গিয়ে বুকের কাছে হাঁটু ভাঁজ করে গুটিয়ে বসল। মুখ লুকালো হাঁটুর কাছে। সবাই মায়ার এমন অপ্রত্যাশিত ব্যবহারে অবাক হয়ে গেল। আরমান এগিয়ে গেল মায়ার কাছে। মায়ার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করল, আরমান, কি হলো মায়া, এমন করছো কেন? তোমার কি কোথাও কষ্ট হচ্ছে? হঠাৎই মায়া আরমানের হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিল। অদ্ভুতভাবে চিৎকার করে উঠল, না, না। তখনই ডক্টরের আওয়াজ শোনা গেল, প্লিজ সবাই কেবিনটা একটু খালি করুন। এত জন থাকবেন না, পেশেন্টের প্রবলেম হবে। ডক্টরের কথায় ধীরে ধীরে সবাই রুম থেকে বেরিয়ে গেল। শুধু রয়ে গেল আরমান, আবির, সাবিনা বেগম আর আঞ্জুমা বেগম এবং ডক্টর। বাকি সবাই দরজার বাইরে দাঁড়িয়ে কেবিনের দিকেই তাকিয়ে আছে। এদিকে আরমান অবাক হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। মায়ারা মুখে অতিরিক্ত ভয়ের ছাপ। ডক্টর, আমরা যেটার আশঙ্কা করছিলাম সেটাই হয়েছে। শি হ্যাজ লস্ট হার মেমোরিজ। আর এটাই স্বাভাবিক। আগেই বললাম, উনার ব্রেনের হিপ্পো ক্যাম্পাস অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছে আঘাত লাগার কারণে। আর রিপোর্ট তো এসে গেছে, বেশ কিছুদিন ধরেই উনাকে ড্রাগস দেওয়া হচ্ছিল। আর ওই ড্রাগসটা উনাকে দেওয়া হচ্ছিল উনার স্মৃতি নষ্ট করার জন্যই। অ্যাক্সিডেন্টে আঘাত না লাগলেও কিছুদিন পর উনি এমনিতেই উনার স্মৃতি হারিয়ে ফেলতেন, এই কারণেই এই ড্রাগস দেওয়া। অ্যাক্সিডেন্টে লাগা আঘাত আর এই ড্রাগস দুটোই খুব ভালোভাবে উনার ব্রেনে ইফেক্ট করেছে, আর যার ফলে উনি মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলছেন। ডক্টরের বলা কথাগুলো শুনে আরমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই সাথে শাহরিয়ার পরিবারের সবাইও ভীষণ বিস্মতি হল। আরমান অবাক হয়ে তাকিয়ে আছে, বেডের এক কোণে, দুই হাঁটু বুকের কাছে জড়ো করে তাতে মুখ লুকিয়ে বসে থাকা মায়ার দিকে। ওর মায়াবতী ওকে ভুলে গেছে ওদের বিয়ে, ওদের সম্পর্ক, ওকে গভীরভাবে ভালোবাসা, সব দাড়ি সব ভুলে গেছে। আর সবচেয়ে কঠিন সত্য, ওর মায়াবতী ওকে দেখে ভয় পাচ্ছে। আর এই কঠিন সত্যটা নিতে পারল না আরমানের হৃদয়। সমস্ত শরীর হঠাৎ করে নিস্তেজ হয়ে এল, মনে হল সমস্ত পৃথিবীটা যেন তার বুকের ওপর চেপে বসেছে। ধীরে ধীরে জ্ঞান হারালো আরমান। অন্যদিকে, আমি পেরেছি, কিছুটা হলেও পেরেছি, আরমানকে শেষ করতে। হ্যাঁ, চেয়েছিলাম আরমানের মায়াবতীকে চিরতরে পরপারে পাঠাতে। কিন্তু শেষ পর্যন্ত আরমান ঠিকই তাকে বাঁচিয়ে নিল।
কথাগুলো উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল ব্যক্তিটি। এরপরই সেই ব্যক্তিটি পাগলের মতো হেসে উঠল। হাসতে হাসতেই বলে উঠল, কিন্তু আরমানের বাচ্চা, আরমানের অস্তিত্ব, সেটা তো মিটে গেল। আরমান তার মায়াবতীকে বাঁচাতে পারলেও বাঁচাতে পারল না নিজের অস্তিত্বকে, বাঁচাতে পারল না মায়ার স্মৃতিকে। আরমানের মায়াবতীর স্মৃতি থেকে আরমান ফুরুত। শেষের কথাটা কিছুটা নাটকী ভঙ্গিতে বলল। মায়াবতীর মন মস্তিষ্ক থেকে মুছে গেল আরমান। হা হা হা, এভাবেই, ঠিক এভাবেই শেষ হতে হবে আরমানকে। এটা তো সবে শুরু। আরও অন্ধকার ঘনিয়ে আসবে আরমানের জীবনে। আমি কিছুতেই আরমানকে সুখী হতে দেব না। একটু একটু করে শেষ করে দেব আরমানকে। ছিনিয়ে নেব আরমানের মায়াবতীকে। মায়াবতীর মাঝেই আছে আরমানের প্রাণভোমরা। আর সেই প্রাণভোমরাকেই শেষ করব আগে। এতে আরমান নিজেই শেষ হয়ে যাবে। হা 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 হা। কেটে গেছে 2টি দিন। আরমান জ্ঞান হারানোর প্রায় 6 ঘণ্টা পর ধীরে ধীরে চোখ খুলেছিল। প্রথমে চারপাশের সবকিছু যেন অস্পষ্ট, ঝাপসা। পরে স্পষ্ট হয়ে উঠেছিল আলো, দেয়ালের রং, মানুষজনের মুখ। শুধু মায়ার নামটিই ছিল আড়ালে বন্দী। জ্ঞান ফিরলেও শরীর আবারও খারাপের দিকে ঢলে পড়েছিল। এখন কিছুটা স্থিতিশীল হলেও ওর ভিতরটা যেন সম্পূর্ণ নিস্তব্ধ। মায়ার কথা কেউ তুলতে সাহস করছে না, কারণ ও নিজেই সেই বিষয়ে একটিও শব্দ করেনি। না অভিমান, না অভিযোগ, একটা সম্পূর্ণ শূন্যতা ঘিরে রেখেছে ওকে। আরমান যেন আর আগের মানুষটা নেই। তার মুখে কোন স্পর্শ নেই অনুভূতির, না দুঃখ, না রাগ, না কান্না। শুধু এক অদ্ভুত নির্জীবতা। শরীরটাও চোখে পড়ার মতো ভেঙে পড়েছে। পেটানো গরম যেন কয়েক রাতেই কেমন নুয়ে গেছে। চোখের নিচে জমেছে ক্লান্তির কালো ছায়া। সেভ না করার কারণে গালে জমে উঠেছে একরকম এলোমেলো, অগোছালো দাড়ির রেখা। যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বড় হয়েছে, ঠিক যেমন করে বেড়েছে আরমানের ভেতরের তীব্র নিঃসঙ্গতা। এই আরমানকে দেখে মনে হয় না এটা সেই আগের গম্ভীর রগচটা যেদি আরমান শাহরিয়ার। এই আরমান যেন ভাঙা আয়নায় প্রতিফলিত এক অচেনা ছায়া। নিঃসঙ্গ, নিঃশব্দ, নিপ্রাণ। এই 2 দিন আরমান হাসপাতালে নিঃশব্দে কাটালেও আর কিছুতেই এখানে থাকতে রাজি নয় ও। আজকেই বাড়ি ফিরতে চাই। বাকি চিকিৎসা ও বাড়ি থেকেই করাবে। আর কেউ ওকে রাজি করাতে পারেনি হাসপাতালের থাকার জন্য। ডিসচার্জের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। হুইলচেয়ারে বসে ধীরে ধীরে শাহরিয়ার ম্যানশনের মূল ফটক পেরিয়ে এলো আরমান শাহরিয়ার। নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। সকলের চোখ জলে ভিজে উঠল। কেউ কখনো কল্পনাও করেনি যে এই চিরদম্ভী ছেলেটিকে এভাবে হুইলচেয়ারে ফিরতে হবে। এই দৃশ্যটা যেন কাউকে বিশ্বাস করাতে চাইছে না, তবুও এটাই বাস্তব। সাবিনা বেগম ছুটে এলেন ছেলের কাছে। তার কণ্ঠে মাতৃত্বের ছোঁয়া, কাপা হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্বু, কষ্ট হচ্ছে না তো? আরমানের কণ্ঠ ছিল নিঃসার, অনুভূতিহীন। নো, মম। চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে সাবিনা বেগম আবার বললেন, আমি আর তোর ছোট্ট আম্মু দুজনে মিলে তোর জন্য রান্না করেছি। সব তোর পছন্দের, তেল মশলাও কম দিয়েছি। খাবি চল। আরমান শুধু তাকিয়েই বলল, এখন না, মম, একটু পর। ঠিক তখনই বেজে উঠল দরজার কলিং বেল। রুবি এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখে মুহূর্তেই ঘরের বাতাস পাল্টে গেল। শাহরিয়ার পরিবারের সকলের মুখে বিস্ময়ের ছায়া, শুধু বাদ আরমান ও আবির। পুলিশ। বাড়ির ভেতরে দৃঢ় পায়ে প্রবেশ করল কয়েকজন পুলিশ অফিসার। আরমানের বাবা চমকে উঠে বললেন, এ কি, বাড়িতে পুলিশ কেন? একজন অফিসার গম্ভীর গলায় উত্তর দিলেন, অপরাধী যেখানে থাকবে, পুলিশ তো সেখানে যাবেই, মিস্টার শাহরিয়ার। ভ্রু কুঁচকে তাকালেন আনোয়ার শাহরিয়ারের। অপরাধী এই বাড়িতে? আবির এগিয়ে এসে দৃপ্ত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ আঙ্কেল, অপরাধী, মায়ার অপরাধী। সেই ব্যক্তি যিনি দিনের পর দিন মায়াকে ড্রাগস খাইয়ে স্মৃতি লোপ করিয়ে দিচ্ছিলেন। অফিসার, অ্যারেস্ট করুন তাকে। সঙ্গে সঙ্গে আবির একটি নির্দিষ্ট দিকে আঙুল তুলল। সবাই ঘুরে তাকালো সেই দিকেই। সোজা গিয়ে থেমে গেল দৃষ্টির রেখা মিসেস মুঞ্জিলা বেগমের উপর। হ্যাঁ, মাইশার মা। মুঞ্জিলা বেগম চমকে উঠলেন। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ জড়িয়ে পড়া কণ্ঠে বলতে লাগলেন, আমি কিছু করিনি। আবিরা, তুমি মিথ্যে বলছ। আমি ড্রাগস দিইনি মায়াকে। বিশ্বাস করো। চারপাশের মানুষ নির্বাক। কারো ঠোঁট কাঁপছে, তো কেউ চোখের পলক বারবার ঝাপটাচ্ছে। বাড়ির সমস্ত সার্ভেন্টগুলোও উপস্থিত হয়েছে ড্রয়িং রুমে।
আরমান তখন নিষ্পৃহ গলায় বলে উঠল, আবির, প্লিজ, তাড়াতাড়ি এই নাটক শেষ কর। শরীর ভালো নেই, মাথা ধরেছে খুব। তখনই এক পুলিশ অফিসার এক মহিলা কনস্টেবলকে চোখের ইশারা করলেন। কনস্টেবলটি এগিয়ে গেল। সবাই মনে করল মিসেস মুঞ্জিলা বেগমকেই গ্রেপ্তার করতে এগোচ্ছে সে। কিন্তু সবাইকে চমকে দিয়ে কনস্টেবলটি তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল মিসেস মুঞ্জিলা বেগমের ঠিক পিছনে দাঁড়িয়ে থাকা মিসেস আঞ্জুমা শাহরিয়ারের দিকে। তারপর হ্যান্ডকাফ উনার সামনে তুলে ধরে ঠান্ডা কণ্ঠে উচ্চারণ করল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিসেস আঞ্জুমা শাহরিয়ার। মিস্টার আরমান শাহরিয়ারের স্ত্রীকে বেআইনিভাবে ড্রাগস দেওয়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এক মুহূর্তের নিস্তব্ধতা যেন সময়কে থমকে দিল। মাটির সঙ্গে গড়িয়ে পড়ল পারিবারিক বিশ্বাসের ভরসা। সকলেই স্তম্ভিত চোখে তাকিয়ে রইল আঞ্জুমা বেগমের দিকে। কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। আর ঠিক তখনই সবাইকে আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে দিয়ে আঞ্জুমা বেগম চুপচাপ মাথা নিচু করে দুই হাত মুঠো করে বাড়িয়ে দিলেন কনস্টেবলের দিকে। কোনো কথার প্রয়োজন ছিল না আর। তার সেই নীরব সমর্পণই যেন স্বীকার করে নিল অপরাধ, প্রতারণা এবং এক চিরস্থায়ী বিশ্বাসঘাতকতা। আঞ্জুমা বেগমের নীরব আত্মসমর্পণে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান উত্তেজিত হয়ে এগিয়ে এলো আরমানের কাছে। আয়ান, ভাইয়া, ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। আম্মু কেন এমন কাজ করবে? আরমান গম্ভীর গলায় বলল, সেটা তো তোর আম্মুই ভালো জানবে আয়ান। এতক্ষণে আঞ্জুমা বেগমের হাতে হাতকড়া পরানো হয়ে গেছে। উনি তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, নিশ্চুপ ভঙ্গিতে। আয়ান ওর আম্মুর কাছে গেল, ওর আম্মুর হাতের দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, ও আম্মু, তুমি কিছু বলছো না কেন? বলো না প্লিজ যে তুমি এমন কাজ করনি। আঞ্জুমা বেগমের অনুভূতিহীন গলায় বললেন, আমি এটা করেছি আয়ান। আঞ্জুমা বেগমের কথাটা শুনে আয়ান চমকে উঠে দুই পা পিছিয়ে গেল। অবাক চোখে তাকালো ওর আম্মুর দিকে। সামিরা ছুটে এলো আরমানের দিকে। দুই চোখ অশ্রুতে টইটম্বুর, না ভাইয়া, এটা হতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। ছোট আম্মু এমন কাজ করতে পারে না। ছোট আম্মু তো ভাবি মনিকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আরমান কিছু বলল না, শুধু ইশারা দিল আবিরের দিকে। আবির আগেই রুবিকে দিয়ে আরমানের ল্যাপটপ আনিয়ে রেখেছিল। সেটা নিয়েই আবির কিছু ঘাটাঘাটি করে একটা ফুটেজ বের করে চালিয়ে দিল, যেখানে দেখা যাচ্ছে আঞ্জুমা বেগম কিছু একটা মিশিয়ে দিচ্ছে দুধের সাথে। এই রকম অনেক ফুটেজ আছে এক এক দিনের। রুবি কিছুটা আমতা আমতা করে বলল, আসলে ভাবি মনি প্রথমবার যখন অসুস্থ হয়ে পড়েছিল উনার বাবা মারা যাওয়ার পর, তখন উনাকে হসপিটাল থেকে আনার পর স্যার আমাকে অর্ডার দিয়েছিল ভাবি মনিকে যেন প্রতিদিন দুধ নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াই। ছোট্ট আম্মুও জানতেন বিষয়টা, উনি প্রতিদিন দুধ গরম করে দিতে নামাই। আমি একদিন দেখেছিলাম ওই ওষুধটা মিশাতে। ছোট আম্মুকে জিজ্ঞাসা করলে উনি বলেন এই ওষুধ নাকি ডক্টর দিয়েছে ভাবি মনিকে খাওয়ানোর জন্য। বাড়ির সবাই মুখের ভাষা হারিয়ে ফেলেছে। আরমানের বিয়ে উপলক্ষে আসা ওদের কাছের আত্মীয়গুলো এখনও রয়ে গেছে। সবার জানামতে এই বাড়ির মধ্যে ছোট আম্মুই সব থেকে বেশি মায়াকে ভালোবাসত, আর উনি এমন ক্ষতি করলেন মায়ার, সেটা বিশ্বাসই করা যায় না। একজন অফিসার বললেন, উনার রুমটা একটু সার্চ করতাম, নিশ্চিত ওই ড্রাগস উনার রুমেই পাওয়া যাবে। কিছু জন সাই জানালো অফিসারের কথায়। আবির পুলিশ অফিসারগুলোকে নিয়ে গেল আঞ্জুমা বেগমের রুমে। পিছু পিছু বাড়ির মানুষগুলোও গেল কৌতূহল দমাতে না পেরে। আর সার্চ করতেই সেই ড্রাগস পাওয়া গেল আঞ্জুমা বেগমের বেডের পাশে রাখা টেবিলের ড্রয়ারে। মিসেস সাবিনা বেগমের চোখেও পানি চলে আসলো, যেই দিন থেকে তুই এই বাড়িতে বউ হয়ে এসেছিস সেই দিন থেকে তোকে নিজের বোনের চোখে দেখেছি। এত কিছুর পরও বিশ্বাস করতে পারছি না যে তুই এই কাজ করেছিস। প্লিজ সত্যিটা বল বোন আমার, কেন করলি এমন? আঞ্জুমা বেগম মুখ তুলে তাকালেন সাবিনা বেগমের দিকে। মুখে নেই কোনো অনুতাপের ছাপ। বললেন, মায়া, যাকে আমরা আরমানের বিয়ের আগে চিনতামও না, সেই মায়ার নামে বাবা এই শাহরিয়ার পরিবারের সমস্ত সম্পত্তির ভাগ দিয়ে গেছে। ঠিক যতটা ভাগ আরমান, আয়ান, সামিরা পাবে ঠিক ততটা মায়াও পাবে। মারা যাওয়ার আগে এই উইল করে গেছেন উনি। তাহলে আমার ছেলের হবু বউ কি দোষ করল? তার নামে কেন সম্পত্তির ভাগ দেওয়া হলো না? উইলে এটাও উল্লেখ আছে, আরমান যদি মায়াকে ডিভোর্স দেয় তাহলে আরমান এই বাড়ির সম্পত্তিতে কোনো ভাগ পাবে না। আর হ্যাঁ, আমি জানতাম মাই সেই মেয়ে যাকে আরমান পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তাই চেয়েছি মায়া সব কিছু ভুলে যাক।
আরমান যেন মায়াকে কখনো না পাই। সবকিছু আমি করেছি, হ্যাঁ সবকিছু আমি করেছি। নিজের স্বার্থের জন্য এই সবকিছু করেছি আমি। আরমান এই সম্পত্তির ভাগ না পেলে পুরো সম্পত্তি হবে আমার ছেলের, আর আমি চেয়েছিলাম মায়ার সাথে আয়ানের বিয়ে দিতে। কথাগুলো বলে শেষ করতেই আয়ানের বাবা মানোয়ার সাহেব সজোরে একটা থাপ্পড় মারলেন মিসেস আঞ্জুমা বেগমের গালে। তবুও উনি নির্জীব পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আঞ্জুমা বেগমের কথাগুলো ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষের কানে ঝংকার তুলল যেন। সামনের মানুষটি যেন আঞ্জুমা বেগম নয়, উনার রূপে থাকা অন্য কেউ। সাবিনা বেগম ধপ করে বসে পড়লেন সোফায়। চোখে মুখে এখনও বিস্ময়। আর আয়ান সে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। মানোয়ার সাহেব, জীবনে এই প্রথমবার তোমার গায়ে আঘাত দিলাম। বিশ্বাস করো একটুও খারাপ লাগছে না। তুমি এতটা স্বার্থপর কবে হলে আঞ্জুমা? তুমি তো এমন ছিলে না। আরমানের ফুপি বলে উঠল, সত্যি ভাবি, তোমার মনে এই ছিল? এখনও বিশ্বাস করতে পারছি না। ছি, তোমার মন মানসিকতা যে এতটা নিচু কখনো ভাবতেও পারিনি। আরে শুধু তো উইল করা আছে, এখনও সম্পত্তি ভাগ হয়ে যায়নি। বললেই পারতে যে তোমার আয়ানের বউয়ের নামেও ভাগ লাগবে, তাহলেই তো হয়ে যেত। আরমানের দূর সম্পর্কের এক চাচি বলে উঠল, আরে আনোরা, তুমি বুঝতে পারছ না। ভাবি তো নিজের মুখেই বলল, উনি তো আরমানকে নিঃস্ব করতে চেয়েছিল। ভাবি তো চেয়েছিল আরমান আর মায়াকে আলাদা করতে, এতে আরমানের এই বাড়ির সমস্ত সম্পত্তি থেকে অধিকার উঠে যাবে। আনোরা আরমানের ফুপির নাম। আনোয়ার আর মানায়র শাহরিয়ার এর মেজ বোন আনোরা শাহরিয়ার। এইভাবে অনেকেই অনেক কিছু বলে আঞ্জুমা বেগমকে কথা শোনাতে লাগলেন। কিন্তু উনি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। উনার মুখে না আছে অনুশোচনার ছাপ আর না আছে কষ্টের ছাপ। একজন অফিসার বলে উঠলেন, মিস্টার শাহরিয়ার, অনুমতি দিলে আমরা উনাকে নিয়ে যেতাম। আমাদের দেরি হচ্ছে। কেউ কিছু বলার আগেই আনোয়ার সাহেব বলে উঠলেন, নিয়ে যান, নিয়ে যান। প্লিজ তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যান। সহ্য হচ্ছে না আর, ওর মুখটাও দেখতে ইচ্ছে করছে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে নিয়ে যান, আর চেষ্টা করবেন যেন অনেক কঠিন শাস্তি হয়। উনার কণ্ঠে ছিল এক অজানা কষ্ট। মুখে রাগ থাকলেও চোখে ছিল পানি। আর সেই পানি আড়াল করতে উনি আর এখানে দাঁড়ালেন না। নিজের ঘরে চলে গেলেন। অফিসার তাকালো আরমানের দিকে, আরমান তার চোখের ভাষায় অনুমতি দিল। অফিসার ও মেয়ে কনস্টেবলটিকে আদেশ দিলেন আঞ্জুমা বেগমকে নিয়ে যাওয়ার জন্য। কনস্টেবলটি উনার এক হাত ধরে এগিয়ে গেল, উনিও কনস্টেবলটির সাথে পা মিলিয়ে এগিয়ে গেলেন নির্দ্বিধায়। এরপর বাড়ির মেন দরজাটার কাছে গিয়ে উনি হঠাৎই থেমে গেলেন। পিছনে ঘাড় ঘুরিয়ে একবার পুরো বাড়ি এবং বাড়ির মানুষগুলোকে দেখে নিলেন, কেউ অসহায় চোখে তাকিয়ে তো কেউ ঘৃণার চোখে। এতক্ষণে উনার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেই চোখের পানি লুকাতে উনি তাড়াহুড়ো করে সামনে ফিরে হাঁটা ধরলেন। আবির আরমানের হুইল চেয়ার ঠেলে এগিয়ে গেল লিফটের দিকে। শাহরিয়ার ম্যানশনে লিফটের ব্যবস্থাও আছে, তাই আরমানের কোনো অসুবিধা হবে না উপরে নিজের রুমে যেতে। আবির আরমানকে নিয়ে দোতলায় একটা রুমের সামনে দাঁড়াল। রুমের দরজাটা হালকা ভেড়ানো ছিল, রুবি সেটা ধীরে ধীরে খুলল, নিঃশব্দে। আর আবির আরমানকে নিয়ে প্রবেশ করল সেই রুমে। আর সামনের দৃশ্য দেখে আরমানের বুকের ভিতরটা মুছড়ে উঠল। মনে হচ্ছে ওর হৃদয় কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে জলে পুড়ে ছাই হচ্ছে ওর হৃদয়। মায়া শুয়ে আছে ফ্লোরে, হাত পা গুটিয়ে। চুলগুলো এলেমেলো, পরনের জামাটা কিছু জায়গায় ছেঁড়া, শরীরে কিছু জায়গায় আঘাতের দাগ। আরমানের মাথা ঘুরে উঠল যেন মায়ার অবস্থা দেখে। আরমান কাপা কাপা গলায় বলল, আমার মায়া রে, এই অবস্থা কেন? তোরা ওর খেয়াল রাখিসনি? আঘাত করেছিস তোরা আমার মায়াবতীর শরীরে? শেষের কথাটা রাগী কণ্ঠে জিজ্ঞাসা করল আরমান। তৎক্ষণাৎ সামিরা বলে উঠল, না ভাইয়া, তোমার বুঝতে ভুল হচ্ছে। মাঝে মাঝে ভাবি মনি চিৎকার করে, নিজেকে নিজেই আঘাত করে, আর আজ সকালেই আমি আর রুবি আপু ভাবি মনির জামাটাও পাল্টিয়ে দিয়েছিলাম, ভাবি মনি নিজেই আবার জামাটা ছিঁড়েছে। আর আমরা ভাবি মনিকে বিছানাতেই শুয়ে দিয়ে গিয়েছিলাম। সবার গলার আওয়াজে মায়া চমকে উঠল। ধরফর করে উঠে বসে দেওয়ালের এক কোণে গিয়ে লেগে গেল। মুখ লুকালো হাঁটুর ভাঁজে। এই দৃশ্য দেখে আরমানের বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওর মায়াবতী ওকে দেখে ভয় পাচ্ছে। এটা ওর একদমই সহ্য হচ্ছে না। মায়া ভয়ে ভয়ে মুখ তুলে একবার করে সবার দিকে তাকাচ্ছে, তারপর আবার মুখ লুকাচ্ছে। আরমান নিজেই ওর হুইল চেয়ারের চাকাটা এক হাত দিয়ে ঘুরিয়ে এগিয়ে গেল মায়ার কাছে।
তারপর ওর কাপা কাপা হাতটা রাখল মায়ার মাথার উপর। আর সাথে সাথে মায়া আরমানের হাতটা ঝটকা দিয়ে ফেলে দিল। আরমান নিচু কণ্ঠে অস্ফুট স্বরে উচ্চারণ করল, মায়াবতী। আরমানের কথাটা হয়তো মায়ার কানে গেল। ও আরমানের দিকে মুখ তুলে তাকাল। মায়াও বিড়বিড় করে উচ্চারণ করল, মায়াবতী। আরমান অবাক হল, ওর উচ্চারণ করা শব্দ মায়াও উচ্চারণ করল এটা শুনে। সামিরা এগিয়ে এলো ওদের দিকে। বলল, ভাবিমণি মাঝে মাঝেই একদম একটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করে, আবার হঠাৎ করেই ভীষণ অস্বাভাবিক আচরণ করে। নিজের চুল দুই হাতে খামচে ধরে, নিজেকে আঘাত করে, কিন্তু কখনো অন্য কাউকে আঘাত করে না। স্বাভাবিক আচরণ করার পর আবার সেই ঘটনাগুলো ভুলেও যায়, মনে রাখতে পারে না কিছু। আরমান তাকালো আবিরের দিকে। আবির বুঝে গেল আরমানের মনের কথা। আবির বলল, ডক্টর ক্যামেলিয়া ডিসুজা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। অনেক কষ্টে রাজি করিয়েছি উনাকে। উনি স্পেশালি মায়ার জন্যই এই দেশে আসছেন, নিজের সমস্ত শিডিউল চেঞ্জ করে। মিসেস সাবিনা বেগম এগিয়ে এলেন মায়ার দিকে। উনি মায়ার গায়ে থাকা ওড়নাটা নিয়ে ভালো করে জড়িয়ে দিলেন। তারপর বললেন, আম্মু, উঠো, চলো। মায়া ফ্যালফ্যাল চোখে চাইল উনার দিকে। বোকার মতো তাকিয়ে থেকে প্রশ্ন করল, কোথায় যাব? সাবিনা বেগম, ওয়াশরুমে আম্মু। জামাটা পাল্টাতে হবে তো, দেখো এগুলো ছিঁড়ে গেছে। মায়া আবারও বোকা বোকা গলায় প্রশ্ন করল, কিভাবে ছিঁড়ল? সাবিনা বেগম মিথ্যা রাগ দেখিয়ে পাশে থাকা সামিরাকে মারতে মারতে বলল, এই যে, এই দুষ্টু মেয়েটাই ছিঁড়ে দিয়েছে। সামিরাও ওর মমের সাথে সাই দিয়ে মিথ্যা অভিনয় করল। আহ, মমো লাগছে তো, উফ, ব্যথা পাচ্ছি আমি। মায়া সামিরাকে মারতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল, হ্যাঁ ও দুষ্টু, আম্মু ও দুষ্টু। সাবিনা বেগম থমকে গেলেন, মায়ার মুখে আম্মু ডাক শুনে। সেই সাথে রুমে থাকা সবাইও অবাক হল। সবাই মায়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আর মায়া সে তো নিজের মনে হেসে যাচ্ছে। সাবিনা বেগম, তুমি আমায় আম্মু ডাকলে? মায়া না, মায়া যেন উনার কথা শুনতেই পেল না। মায়া তো নিজের দুনিয়ায় ব্যস্ত। এদিকে সাবিনা বেগমের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, উনি কতই না খারাপ ব্যবহার করেছিলেন এই মেয়েটার সাথে। আর মায়া সব মুখ বুজে সহ্য করেছে। উনি নিজের ভুল বুঝতে পেরেছেন, অনেকবার মাফ চেয়েছে মায়ার থেকে। কিন্তু উনি হয়তো ক্ষমার অযোগ্য, তাই তো ভাগ্যের এই নিষ্ঠুর খেলায় মায়া বুঝেইনি, মাফ চাওয়া, মাফ করা, এগুলো কাকে বলে। সৃষ্টিকর্তা ওদের মা ছেলেকে মায়ার থেকে ক্ষমা চাওয়ার সুযোগটাই দিল না। মায়া এখন এক অবুঝ বাচ্চার মতো। আর এই মেয়েটাই হচ্ছে আরমানের প্রাণভোমরা। হঠাৎই করেই পাল্টে গেছে সাবিনা বেগম। সবাই উনার এমন পরিবর্তনে ভীষণ অবাক, সেই সাথে খুশিও। মায়ার সাথে উনি এখন নিজের মেয়ের মতোই ব্যবহার করে। এই 2 দিন উনি নিজ দায়িত্বে মায়ার সমস্ত খেয়াল রেখেছে। মায়ার 2 হাত ধরে চোখের পানি ফেলে অনেকবার ক্ষমা চেয়েছে ওর থেকে, নিজের করা ভুলগুলোর জন্য। কিন্তু অবুঝ মায়া কিচ্ছু বুঝেনি, শুধু ফ্যালফ্যাল চোখে চেয়ে থেকেছে উনার দিকে। সাবিনা বেগম নিজের চোখের পানি মুছে বললেন, আবির, যাও আরমানকে ওর রুমে নিয়ে যাও। ওকে ফ্রেশ হতে সাহায্য করো। আমি মায়াকে ফ্রেশ করিয়ে দিই, তারপর দুজনকেই খেতে দেব। আর আরমানের জন্য রাখা নার্সও চলে আসবে এতক্ষণে। আরমান বিরক্ত গলায় বলল, নো মমো, আমার কোনো নার্স লাগবে না। আবির আছে, রুবি আছে, তোমরা তো সবাই আছো। আমার এমনিতেই ভালো লাগে না নিজের রুমে অন্য কারো উপস্থিতি। সাবিনা বেগম বললেন, কিন্তু আব্বু, তোমাকে তো বুঝতে হবে, তুমি এখন স্বাভাবিক অবস্থায় নেই, তুমি অসুস্থ। আরমান বিরক্ত গলায় বলল, তবুও মমো, আমার কোনো নার্স লাগবে না। আবির, আমি যেন ওই নার্সটাস আমার রুমে না দেখি। হঠাৎ করেই মায়া নিজেকে সাবিনা বেগমের পিছনে লুকিয়ে নিল। তারপর উকি দিয়ে তাকালো আরমানের দিকে। সবাই বুঝল মায়া হয়তো আরমানকে দেখে ভয় পাচ্ছে। মিসেস সাবিনা বেগম মায়াকে ধরে বলল, চলো আম্মু। মিসেস সাবিনা বেগম মায়াকে নিয়ে এগিয়ে গেলেন ওয়াশরুমের দিকে। মায়া যেতে যেতে একবার করে ভয়ে ভয়ে তাকাচ্ছে আরমানের দিকে। তা দেখে আরমানের মুখে হাসি ফুটে উঠল। কিন্তু হাসিটা খুশির ছিল না, ছিল দুঃখে কষ্টে ভরা। সময়টা সন্ধ্যার দিকে। আরমান ওর রুমের ব্যালকনিতে বসে আছে। ব্যালকনিটা অন্ধকারে আবৃত, ঠিক যেমন আরমানের জীবনটা। পাশের রুম থেকে মায়ার আর্তনাদ ভেসে আসছে। পাগলের মতো চিৎকার করছে মায়া। সামিরা, রুবি, সাবিনা বেগম সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার। আরমান আজ সবকিছু পেয়েও হারালো যেন। আরমানের চোখে অশ্রু, হ্যাঁ,
এই শক্তপোক্ত গম্ভীর কাঠখোট্টা মানুষটার চোখ এখন যখন তখন ভিজে ওঠে। কিছুতেই বাঁধ মানতে চাই না। নিজের এই পরিবর্তনে তাচ্ছিল্য হাসে আরমান, নিজের উপরেই। মনে পড়ে যায় সেই আগে মায়ার সাথে করা খারাপ ব্যবহারগুলো, ওকে দেওয়া কষ্টগুলো। কিন্তু ওই বা কী করবে? ও যে নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় জানত না। শুধু মনে হতো, মায়া ওর। মায়ার উপর শুধু ওর অধিকার। আর তাই তো সব সময় শুধু মায়ার উপরে জোর খাটাত। ডক্টর ক্যামেলিয়া ডিসুজা, একজন বিখ্যাত নিউরোলজিস্ট। উনি এসে মায়ার চেকআপ করে গেছে, অনেকগুলো টেস্ট করাতে দিয়েছে। কাল মায়াকে নিয়ে যাওয়া হবে টেস্টের জন্য। মায়ার এই আর্তনাদের কারণ ওর প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর সেটাও সহ্য করতে না পেরে নিজেই নিজেকে আঘাত করছে, পাগলের মতো ব্যবহার করছে। মায়ার রুমে মায়া ওর মাথার দুই পাশের চুল খামচে ধরে চিৎকার করছে। মাঝে ছুটে যাচ্ছে দেওয়ালের কাছে, মাথা ঠুকার জন্য। সামিরা, রুবি ছুটে গিয়ে মায়াকে আটকাচ্ছে। মায়া ওদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। মায়ার গলা থেকে বেরিয়ে আসছে কষ্টে ভরা এক আর্তনাদ। সাবিনা বেগম, সামিরা, রুবি সবাই চেষ্টা করছে মায়াকে শান্ত করার। কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না মায়া। আরমান নিজের রুমের ব্যালকনিতে বসে শুনতে পাচ্ছে মায়ার এই কষ্টে ভরা আর্তনাদ। মায়ার প্রতিটা চিৎকার যেন আরমানের হৃদয়ে আগুন ধরিয়ে দিচ্ছে। হঠাৎ মায়ার চিৎকার থেমে গেল। ধীরে ধীরে শান্ত হয়ে গেল ও। ওর রুমে একটা গানের আওয়াজ ভেসে আসছে, খোলা ব্যালকনি হয়ে। এক ব্যর্থ প্রেমিকের মনের হাহাকার, যেন গানের মধ্যে নিজের কষ্ট প্রকাশ করতে চাইছে। লাল হার্ট, লাল হার্ট। গান, ওরে পোড়া মন, ওরে পোড়া মন। পুড়ে পুড়ে যায় যখন তখন। মায়া হঠাৎ পাগলের মতো পুরো রুমে ছুটে বেড়াচ্ছে। যেন খুঁজে বেড়াচ্ছে আওয়াজটা কোথা থেকে আসছে। সামিরা ওর কাঁধে হাত রাখল, মায়া থেমে গেল। এরপর সামিরা মায়ার হাত ধরে টেনে নিয়ে গেল আরমানের রুমে। তারপর ব্যালকনির কাছে গিয়ে ওর হাতটা ছেড়ে দিল। মায়া এখন স্পষ্ট শুনতে পাচ্ছে সেই গানের আওয়াজ। আরমান খালি গলায় গাইছে সেই গান। ব্যালকনির হালকা ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল সামিরা। আর সেই আলোতেই মায়া দেখতে পাচ্ছে আরমান শুয়ে আধশোয়া হয়ে শুয়ে আছে কাউচে, ভাঙ্গা পাটা মেলে দিয়ে। গান, সে রোদের আসমানি নীলে। বেসামাল তুমিও তো ছিলে। মায়া ধীরে পায়ে এগিয়ে গেল আরমানের দিকে। তারপর একদম আরমানের গা ঘেঁষে বসে পড়ল ফ্লোরেই, কুকরি হয়ে। কিন্তু আরমান ওর ভালো হাতটা দিয়ে মায়াকে উঠালো গাইতে গাইতেই। তারপর নিজের ভালো পায়ের উড়ুর উপর বসিয়ে নিল মায়াকে। ওই পাটা না ভাঙলেও আঘাত লেগেছে, তাই কিছুটা ব্যথাও অনুভব করল। কিন্তু এই ব্যথাই ওর কিচ্ছু যায় আসে না। ও মায়াকে নিজের কোলে বসিয়ে, এক হাত দিয়ে জড়িয়ে ধরে, মায়াকে নিজের বুকে চেপে ধরে হেলিয়ে শুয়ে পড়ল কাউচের উপর। মায়াও আদুরে বিড়াল ছানার মতো আরমানের বুকে লেপ্টে রইল। গান, সে ঘুমের অতল গভীরে। আরমানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মায়ার মাথায় ঠোঁট ছুঁয়ে স্নেহের পরশ দিল। মায়া ঘুমিয়ে পড়েছে। একটা অবুঝ শিশুর ন্যায় আরমানের বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। আরমানের চোখে পানি থাকলেও হৃদয় প্রশান্তি। মায়ার শরীরের পুরো ভর এখন আরমানের উপর। আরমানের আঘাতে ভর্তি শরীরে কষ্ট হলেও, আরমানের কাছে এই কষ্টই যেন সুখের। দূর থেকে এই দৃশ্য দেখলেন সাবিনা বেগম ও সামিরা। ওদের চোখেও পানি। সামিরা জড়িয়ে ধরল ওর মাকে। সাবিনা বেগমও মেয়েকে জড়িয়ে ধরলেন। নিজের চোখে পানি মুছে নিলেন। তারপর মেয়ের চোখের পানি মুছিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন মা মেয়ে।